আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কঠিন কিছু তথ্য প্রকাশ করেছেন। নির্বাচনের আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবেন না বলে জানিয়েছেন তিনি। সে সাথে নির্বাচন কবে হবে সে বিষয়টি নিয়ে কিন্তু এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কথাও বলেছেন। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চায় তারা। এ নিউজ থাকছে বিস্তারিত। এরপর জানতে পারবেন এবার 1,13,000 কোটি টাকা পাচার করেছে এস আলম ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে এবার অনুসন্ধান করছে সিআইডি। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো মিস্টার তারেক রহমান। তিনি কিন্তু এক বার্তা এবার দেশবাসীকে দিলেন। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। সেই সাথে তিনি বলেছেন গণতন্ত্রকে নির্বাচন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আরও কি বিষয় তুলে ধরে দেশবাসী এবং তার বিএনপি নেতাকর্মীদের কি বার্তা দিলেন সে বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট ভিডিও শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এবার নির্বাচন বিষয় নিয়ে ব্যাপক তথ্য দিয়েছেন। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলে দেশবাসীকে জানিয়েছেন। জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 31 আগস্ট বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধির সঙ্গে আলাপকালে এ সময় এ কথা বলেন তিনি। বৈঠক শেষে ইসলামী দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, নেতারা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে তারা। শুধু তাই নয়, এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছু সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে মন্তব্য করে তারা আরও জানায়, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচন ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবি উপস্থাপন করেছেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এই প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহ পর শনিবার রাজনৈতিক দল এবং জোটের সাথে মতবিনিময় শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মসজিদ, হেফাজতে ইসলামী, জামায়াতে ইসলামী সহ আরও নানা ধরনের ইসলামিক দল নিয়ে তিনি মতবিনিময় সভা করেন। ছাত্র জনতার আন্দোলন গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। পরে 12 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এবি পার্টি সহ আরও অন্যান্য গণ অধিকার পরিষদের নেতারা এই প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন। সর্বশেষ ইসলামী দলগুলো এবার দেখা করার পর এই প্রধান উপদেষ্টাকেও বার্তা দিয়েছে। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চায় ইসলামী দল। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচনে কবে হবে, কিভাবে হবে তার একটা রূপরেখাও দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে দলটি। শনিবার বিকালে 4টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এই ফয়জুল করিম তিনি বলেন, 14, 18 এবং 24 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রহসনে নির্বাচন করেছে। সেসব নির্বাচনে প্রহসন, মিডিয়া সহ যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন ফয়জুল করিম। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে এই সরকারকে কত সময় দিতে চান এমন প্রশ্নে রেজাউল করিম বলেন, খুব শীঘ্রই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে তার একটা রোডম্যাপ বা রূপরেখা দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে এই ইসলামী আন্দোলন। একই সঙ্গে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে বলেছেন তারা। এক্ষেত্রে জনগণ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশও নিশ্চিত করার উপর জোর দিতে বলেছেন এই ইসলামী দল। 13 দফা প্রস্তাব দিয়েছিলেন তারা। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সহ চরমনার পীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক গ্রহণযোগ্য তদন্ত কমিটি ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাইয়ের হত্যাকাণ্ড বিচার সহ 13 দফা প্রস্তাবও তারা দিয়েছে। এবার তুলে ধরতে যাচ্ছি এস আলম ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তথ্য। প্রায় 1,13,000 কোটি টাকা তারা পাচার করেছে। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম অর্থাৎ এস আলম ও তার সহযোগীর বিরুদ্ধে 1,13,000 কোটি টাকার মতো পাচারের অভিযোগ করেছে সিআইডি।
31 আগস্ট শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম গ্রুপের মালিক এস আলম তার সহযোগীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, প্রতারণা, জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এস আলম সহ তার সহযোগী ব্যক্তিরা 1,13,245 কোটি টাকা বিদেশে পাচারে জড়িত সন্দেহে অনুসন্ধান করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডি বলেছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতারণা, জালিয়াতির মাধ্যমে এস আলম সহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে একদিন ব্যবধানে আবারও বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের PR অনুমতি গ্রহণ করেছে। তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে বাংলাদেশ থেকে অস্ত্র পাচার করে নিজের ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় করেছেন। সিআইডির তথ্য অনুযায়ী এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে 2,23,40,000 মার্কিন ডলার পরিশোধ মূলধনের ক্যানালি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম ও তার সহযোগী ব্যক্তিরা। তারা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি, রপ্তানি ও বিনিয়োগের নামে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। এছাড়া নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম ব্যাংকিং এর মাধ্যমে 18,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ করেছে। সিআইডি বলছে, এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম সহ সংশ্লিষ্টদের অন্যত ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছে তারা। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, মিস্টার তারেক রহমান কিন্তু এবার দেশবাসী এবং তার বিএনপি নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। জনগণ ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। তিনি এমন তথ্য এবার দিলেন, গণতন্ত্রকে নির্বাচন থেকে ফিরিয়ে আনার সময় এসে গেছে। এমনও বলেছেন তিনি, জনগণ কিভাবে ঠিক করবে আগামীতে কারা নির্বাচন বা প্রধানমন্ত্রী হবে, আগামীতে কারা সরকার গঠন করবে, বাংলাদেশের জনগণই তা ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটা তথ্য দিয়েছেন। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলে, স্বৈরাচার পতন গণতান্ত্রিক কামিক জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতের স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নী বিরোধী, গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই তারেক রহমান আরও বলেন, দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধারণও আমাদের পরিচিত, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, আর সর্বত্র তাদের অবস্থান এবং তাদের কৌশলও চোরাগুপ্তা। এই ষড়যন্ত্রের মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান এই তারেক রহমান। তিনি আরও নানাভাবে তথ্য দেন। তিনি আরও বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না বলেও জানান তিনি। এবং তিনি বলেন, এই দলের সুনাম কখনোই ক্ষুণ্ণ করতে পারবে না ইনশাআল্লাহ। একই সঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এই তারেক রহমান। এদিকে এই তারেক রহমান আরও যে তথ্য দিয়েছে যে গণতন্ত্রকে নির্বাচন থেকে ফিরিয়ে আনার সময় এখন এসে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও বলেন, আইনের শাসন, মত প্রকাশ এবং সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড় যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মবদান সার্থক হবে। তিনি বলেন, আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন, নির্যাতন সহ সকল পৈশাচিক মুক্ত একটি দেশ হিসেবে গড়ে তোলা। দেশ জুড়ে যেন আর কখনো গুপ্ত হত্যা, বিচারবহিত হত্যা, নারী ও শিশুদের উপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পয়সার মতো ঘৃণা বিভীষিকার পুনরাবৃত্তি যেন না হয়, এমনটা আহ্বান ব্যক্ত করেন এই তারেক রহমান।